আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। দেশে করোনায় সবচেয়ে বেশি 264 জনের মৃত্যু। গণটিকাদান এক সপ্তাহ পিছিয়ে শুরু 14 আগস্ট ও কোভ্যাক্স থেকে আসছে আরো 1 কোটি ডোজ। আগস্টের নৃশংস হত্যাকাণ্ড না হলে দেশ আরো এগিয়ে যেত বললেন প্রধানমন্ত্রী। শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান। চিত্রনায়িকা পরিমণি ও চলচ্চিত্র প্রযোজক রাজ 4 দিনের রিমান্ডে। আইন এবং অপরাধ বিশেষজ্ঞদের বিশ্লেষণে ভিন্নধর্মী বিবেচনার সুপারিশ। এবং সব রফতানিকারকদের সমান সুযোগ দেওয়ার পক্ষে এফবিসিসিআই। রফতানি বাজার বাড়াতে দূতাবাসগুলোর তৎপরতা মূল্যায়নের পরামর্শ। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। লাদাখের দুর্গম পার্বত্যাঞ্চলে বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক নির্মাণের খবর। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত 24 ঘন্টায় 264 জন মারা গেছেন। মৃত্যুর হারও বেড়েছে। এই সময় আগের দিনের চেয়ে কম 12,744 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হারও কিছুটা কমেছে। লায়লা নওশিনের রিপোর্ট। কঠোর লকডাউন চললেও হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত শনাক্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃত্যু কমছে না। দেশে 27 জুলাই করোনায় সবচেয়ে বেশি 258 জনের মৃত্যু হয়েছিল। এর 8 দিন পর বৃহস্পতিবার পর্যন্ত 24 ঘন্টায় 264 জনের মৃত্যুতে দেশে মোট মৃত্যু 21,902 জনে দাঁড়িয়েছে। মৃত্যুর হার আবারও বেড়ে হয়েছে 1.66%। এ সময় 12,744 জন যুক্ত হয়ে মোট শনাক্ত হলেন 13,22,654 জন। একদিনে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 27.12%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 15,786 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 11,56,943 জন। এ সময় সবচেয়ে বেশি 87 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর রয়েছে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার ল্যাবে পিসিআর মেশিনে জীবাণু সংক্রমণের কারণে নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলায় টিকা কেন্দ্রগুলোতে মানুষের দীর্ঘ লাইনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দেশে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং গবেষণায় নাইজেরিয়ান বা মরিশাস নামে নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। আর শনাক্ত হওয়া করোনা রোগীদের 98%ই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে। দেশে গণটিকাদান এক সপ্তাহ পিছিয়ে 14 আগস্ট শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আফরোজা হাসির রিপোর্ট। দেশের প্রতিটি বিভাগ থেকে 300 রোগীর নমুনা সংগ্রহ করে কোভিড-19-এর জিনোম সিকোয়েন্সিং গবেষণা চালায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ। জেনেটিক্স অ্যান্ড মলিকিউলার বায়োলজির অধ্যাপক ডাক্তার লায়লা আঞ্জুম বানুর নেতৃত্বে 29 জুন থেকে 30 জুলাই পর্যন্ত চলা এই গবেষণায় দেখা যায় হৃদরোগ, ডায়াবেটিস সহ জটিল রোগে আক্রান্তদের করোনায় মৃত্যু ঝুঁকি বেশি। পাশাপাশি 60 বছরের বেশি বয়সীরা দ্বিতীয়বার সংক্রমিত হলে প্রাণহানি বেশি ঘটে। এর জিনোম সিকোয়েন্সিং এ দেখা যায় মোট সংক্রমণের প্রায় 98% আমরা পেয়েছি ইন্ডিয়ান বা ডেল্টা ভেরিয়েন্ট। এর মধ্যে 1% আছে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট। আমরা একজন রোগীর মধ্যে মরিশাস ভেরিয়েন্ট বা নাইজেরিয়ান ভেরিয়েন্ট হিসাবে না আমরা একটা ভেরিয়েন্ট পেয়েছিলাম। গর্ভবতী নারীদের অন্তর্ভুক্ত করে আগামীতে আরো বড় পরিসরে করোনার জিনোম সিকোয়েন্স করার পরিকল্পনা গবেষকদের। যে আমরা কিন্তু একটি রিসার্চ শুধু প্ল্যান করতে পারি প্রেগন্যান্ট, কারণ আপনারা জানেন প্রেগন্যান্সি এন্ড কোভিড এখন বেশ আলোচিত। লকডাউনে পরিবহন সংকটের কারণে অনেকেই টিকা নিতে পারবেন না। এজন্য 7 আগস্টের পরিবর্তে 14 আগস্ট থেকে
গণটিকাদান কর্মসূচি পরিচালনার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা 7 তারিখে একটা টেস্ট রান দিব, এরপরে এর মধ্যে 11 তারিখ পর্যন্ত তো আবার একটা লকডাউন আছে, যেরকম একটা লকডাউন আছে। তো এর মধ্যে তো আমার ট্রান্সপোর্ট ইত্যাদি এগুলো নিয়ে ঝামেলা হবে। আমরা আবার 14 তারিখ থেকে আবার আমরা শুরু করি। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। আগামী মাসের মধ্যেই কোভ্যাক্সের আওতায় আরো 1,04,00,000 ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ, যার মধ্যে সিনোফার্মের 34 লাখ, অ্যাস্ট্রাজেনেকার 10 লাখ এবং ফাইজারের 60 লাখ ভ্যাকসিন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে বঙ্গবন্ধুর উপর নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনীর পৃষ্ঠপোষকতায় এক্সিম ব্যাংকের $25,000 চেক হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, 15 আগস্ট বিকেল থেকে শুরু হয়ে এই চলচ্চিত্র দেখানো হবে 720 বার। প্রশ্নোত্তরে তিনি আরও জানান, চীনের সিনোফার্মের সঙ্গে ইনসেপ্টার ভ্যাকসিন কো প্রোডাকশনের চুক্তি কেবলই সময়ের ব্যাপার। আমার আরো এই মাসে আরো 34 লক্ষ সিনোফার্মের আসতেছে, এই নেক্সট উইকেই আসবে। তাছাড়া আমার আসতেছে আরো 10 লক্ষ, সেইটাই কোভ্যাক্সের আন্ডারে। ফাইজারের কথা, এইটা আগামী মাসের ফার্স্ট উইকে, সেপ্টেম্বর ফার্স্ট উইকে 60 লক্ষ। ল মিনিস্ট্রি যেদিন দিয়েছে পরের দিন ব্যাটেড করে পাঠিয়ে দিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আছে এবং এখন ইনসেপ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় any minute everything is final, any minute they should sign it. 15 আগস্টের ঘটনা না ঘটলে বাংলাদেশ আরো আগে এগিয়ে যেত বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শেখ কামাল সবসময় খেলাধুলার পৃষ্ঠপোষকতা করতেন। সেই পথ ধরে ক্রীড়া, সংস্কৃতি সহ সব ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নেবে বাংলাদেশ। নীলাদ্রি শেখরের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার 2021 প্রদান করা হয়। 7 ক্যাটাগরিতে 10 জন ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে নূর আর কামাল একসাথে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কর্নেল ওসমানী এডিসি হিসেবে কাজ করেছে। যখন বাসা আক্রমণ করে, কামাল নিচে বারান্দায় চলে যায়। ও যখন দেখে যে নূর, হুদা এরা একসাথে ঢুকছে, ও তাদেরকে বলেছিল যে আপনারা এসে গেছেন, খুব ভালো হয়েছে, দেখেনি বাসা কারা আক্রমণ করেছে। এই কথা শেষ করতে পারেনি, ওরা ওখানেই কামালকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এত বড় বিশ্বাসঘাতকতা এই বাংলাদেশে ঘটে গেছে। 15 আগস্ট যদি আজকে বাঙালির জীবনে না ঘটতো, তো এই বাঙালি অনেক আগে বিশ্বাসটা মর্যাদা নিয়ে চলতো। খুব সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত শেখ কামালকে নিয়ে অপপ্রচার চালানো হলেও ব্যবসা বাণিজ্য কিংবা অর্থ সম্পদের দিকে তার কোনো লোভ ছিল না বলে জানান প্রধানমন্ত্রী। যে কোনো একটা জাতির জন্য শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি চর্চা এগুলি অপরিহার্য একটি জাতিকে করার জন্য। বা আমাদের শিশু, কিশোর, যুব, সকলের জন্যই তাদের মেধা মননগুলি দেশের কাজে লাগা, এটাই তো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তা মনে করি যে পুরস্কারের মধ্যে দিয়ে কামালের প্রতি যেমন সম্মান দেখানো হয়েছে, পাশাপাশি এই ক্রীড়া অঙ্গনে মানুষের সম্পৃক্ততা আরও বাড়বে, উৎসাহিত হবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। শেখ কামাল বেঁচে থাকলে যুব সমাজের জন্য আরো অনেক কিছু করে যেতে পারতেন বলে মনে করেন প্রধানমন্ত্রী ও শেখ কামালের বড় বোন শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 72তম জন্মবার্ষিকীতে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে 10 টাকা মূল্যায়নের স্মারক ডাকটিকিট, 10 টাকার উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যের ডাটা কার্ড অবমুক্ত করেন তিনি। সেই সময় ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব আফজাল হোসেন এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক সিরাজ উদ্দিন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের সময়সীমা 10 আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিল্প কারখানা 10 আগস্ট রাত 12টা পর্যন্ত চলা এই বিধিনিষেধের বাইরে থাকবে। স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করতে পারবে বলেও জানানো হয়েছে।
লকডাউন শিথিল করে অভ্যন্তরীণ বিমান চালুর ঘোষণার প্রভাব পড়েছে রাস্তায়। রাজধানীর সড়কগুলোতে গাড়ি চলাচল বেড়েছে। গণপরিবহন না থাকায় মোড়ে মোড়ে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকা মানুষও বেড়েছে। পুলিশের চেকপোস্ট থাকলেও তারা আগের দিনগুলোর মতো কঠোর নন। মাসুর শাকিলের রিপোর্ট। সীমা ও তার সঙ্গীরা বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় পোশাক কারখানায় কাজ করেন। খিলকেত বাসা থেকে সকালে আসতে মনে জোর পেলেও সারাদিন কঠোর পরিশ্রমের পর 1.5 ঘন্টা হাঁটতে পা যেন আর চলে না। আমাদের যাতায়াতের জায়গা 200 টাকা গাড়ি ভাড়া, তাহলে 9000 টাকাতে যদি 3000 টাকা গাড়ি ভাড়া জায়গা থাকে 6000 টাকায় 6000 টাকা দিয়ে কি আমাদের সংসার চলে? প্রতিদিন আমরা হাইটা যাই, হাইটা আসি। কোথায় হাঁটা যাবে? খিলকেতের থেকে চেয়ারম্যান বাড়ি। রাজধানীর মোড়গুলোতে গাড়ির জন্য অপেক্ষমান মানুষ চোখে পড়ার মতো। মোড়গুলোতে গাড়ির চাপ বেড়েছে, ট্রাফিক সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত ট্রাফিক পুলিশরা। ম্যাক্সিমাম গাড়ি তো আপনার শিল্প প্রতিষ্ঠানে দোহাই দিচ্ছে, আবার হাসপাতাল, টিকা, জরুরি সেবার মধ্যে উবার কিছু পাওয়া যাচ্ছে, বের হচ্ছে। ওরা বলতেছে যে বাসার থেকে নিয়ে আসছে, অমুক জায়গায় অসুস্থ, কোনো গণপরিবহন পাচ্ছি না, বিভিন্ন অজুহাত তারা দিচ্ছে আর কি। প্রয়োজনটা মনে হয় বেড়ে গেছে, আর অনেকদিন লকডাউনের কারণে মানুষের যে দৈনন্দিন চাহিদা সেটাও সীমিত হয়ে গেছে এবং তারা মনে করতেছে যে এখন আমার আর বাসায় থাকলে আমি জীবিকা নির্ভর করাটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। দফায় দফায় পিছিয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। শেষমেশ সংক্ষিপ্ত সিলেবাসে 2টো পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং প্রথমবারের মতো অ্যাসাইনমেন্টের নাম্বার যুক্ত করার সিদ্ধান্তে স্কুলগুলোতে শুরু হয়েছে অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার কাজ। মেইন 3টা সাবজেক্টে 2টা করে, মানে 3 সপ্তাহটা আজকে নিতেছি। তো সায়েন্স, এই জন্য আমার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, আর আমার ফোর্থ মেইন সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ, এই জন্য আমার হায়ার ম্যাথে 3টা। চলমান লকডাউন চলবে 10 আগস্ট পর্যন্ত। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চলচ্চিত্র নায়িকা পরিমণি এবং চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাদের সহযোগী দীপু এবং সবুজকেও 4 দিনের রিমান্ডে দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এর আগে তাদের আদালতে হাজির করে পুলিশ। পরগাজিমের রিপোর্ট। রাত 8:30টার দিকে আদালতে আনা হয় আলোচিত সমালোচিত চলচ্চিত্র নায়িকা পরিমণিকে। এর আগে বুধবার রাতে তাকে বনানীর বাসা থেকে আটক করে র্যাব। সে সময় তার বাসা থেকে মদসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। পরে চলচ্চিত্র প্রযোজক রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালিয়ে তাকেও আটক করে র্যাব। বৃহস্পতিবার বিকেলে বনানী থানায় পরিমণিও তার সহযোগী দীপু এবং রাজ ও তার স্টাফ সবুজের বিরুদ্ধে মাদক আইনে পৃথক 2টি মামলা হয়। ওই মামলায় তাদের প্রত্যেককে 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে আদালতে পাঠায় পুলিশ। 2 মামলায় 4 জন আসামি। আদালত আমাদের বক্তব্য শুনে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এখানে পরিমণির বিরুদ্ধে যে এলিগেশন সেটা হচ্ছে তার বাসায় যে আইন শৃঙ্খলা বাহিনী তারা রেড করেছে এবং সেখানে তার বাড়ি তল্লাশি করে 18.5 লিটার সেখানে মদ এবং তার কারণে আইস 4 গ্রাম আইস এবং এলএসডি পাওয়া গেছে এবং তার যে সহযোগী ছিল তার উপস্থিতিতে তাদের পরস্পর সহযোগিতায় এই মাদকগুলো সেখানে তার বাসায় রক্ষিত ছিল। যে মাদক উদ্ধার করা হয়েছে এগুলো উৎসটা কোথায়? কারণ এখানে যে এলএসডি তারপর আইস এগুলো অত্যন্ত মারাত্মক ধরনের মাদক, অতএব এগুলি কোথেকে আসলো, কিভাবে আসলো, এর উৎস কোথায়, এগুলো অবশ্যই এটা তদন্তের মাধ্যমে এগুলো বেরিয়ে আসবে। পরিমণিকে রিমান্ডে না নেওয়ার আবেদন জানিয়ে আদালতে জামিন চায় আসামি পক্ষ। গতকাল বিকেল থেকে তার বাসায় সমস্ত মিডিয়াগুলোর উপস্থিতিতেই যে তল্লাশিটা চালানো হয়েছে, এরপরে তাকে রিমান্ডে নেয়ার কোনো প্রয়োজন ছিল বলে আমরা মনে করি নাই। এই আদেশের বিরুদ্ধে আমরা অবশ্যই উপরের আদালতে যাব। শুনানির পর নায়িকা পরিমণি সহ অন্য আসামিদের আদালতের কাঠগড়া থেকে বের করে নিয়ে যাওয়া হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। হেলেনা জাহাঙ্গীর, পিয়াসা মো ও পরিমণি গ্রেফতারের সময় সুপ্রিম কোর্টের 15 দফা নির্দেশনা মানা হয়নি বলে মন্তব্য করে আইনবিদরা বলছেন, র্যাবের বক্তব্যে বোঝা যায় পরিমণির বাসায় যাওয়ার আগে তারা জানতেন না কি অভিযোগে অভিযান করছেন। এ ধরনের ঘটনার পেছনে কারো স্বার্থের দ্বন্দ্ব কাজ করতে পারে বলেও মনে করেন তারা। বলছেন, বিচারের আগে কাউকে অপরাধী বলা যায় না। তারকুল ইসলাম মাসুমের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যেও দেশের মানুষের দৃষ্টি কেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে হেলেনা জাহাঙ্গীর, পিয়াসা মৌ ও চলচ্চিত্র নায়িকা পরিমণি গ্রেফতারের ঘটনা। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া অভিযানগুলোর ধরন বিশ্লেষণ করে বলছেন, বিষয়গুলো আরও খতিয়ে দেখলে ভিন্ন চিত্র বের হয়ে আসতে পারে। বিশেষত কাউকে যদি গ্রেফতার করতে হয় মামলা ছাড়া, তাহলে আপনি 54 ধারায় গ্রেফতার করছেন। 54 ধারার কথা যখনই আপনি বলবেন তখন আপনাকে সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত 15টি দিক নির্দেশনা দিয়েছিলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলুন কিংবা বিচারকের কথা বলুন, তাদের আলাদা আলাদা করে কিন্তু কার কি কর্তব্য দায়িত্ব এগুলো কিন্তু বলা আছে 15টি দিক নির্দেশনা।
খুব স্বাভাবিকভাবে আপনি যদি হেলেনা জাহাঙ্গীর থেকে শুরু করেন, দেখবেন যে এই সমস্ত নির্দেশনাগুলো কোথাও মানা হচ্ছে না। সেখানে একটা জরুরি প্রশ্ন যেটা আমরা করতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে এটা একদিনে তৈরি হলো কিনা। প্রশ্ন রাখেন এলিট ফোর্সকেও কেন এই ধরনের অভিযানে নামতে হচ্ছে। পরিমণির বাসায় রেড করার আগ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিতই ছিল না যে তারা কি জন্য যাচ্ছে। যদি আমি তাদের বক্তব্যটাকেই যদি বেস হিসেবে ধরি, ওনারা বলছেন অনেক মামলা হবে, অল ফিউচারিস্টিক, এখনো হয়নি, হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমান বলছেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা একদিনে তৈরি হননি, বরং নেপথ্যে বেশি দৃষ্টি দিতে হবে। সারাশি অভিযান যেটা আমরা দেখলাম, আমি মনে করি অবশ্যই সেখানে নেপথ্যে কেউ না কেউ আছে, বা নেপথ্যে কোনো না কোনো শক্তি আছে যারা আসলে এই কাজগুলো করছেন বা করাচ্ছেন। তার মতে বিচারের আগে কারো নামের সাথে কোনো তকমা জুড়ে দেওয়া উচিত নয়। শব্দ দিয়ে তাকে বিশেষায়িত করা, আমি মনে করি এটা সম্পূর্ণ একটি স্টিগমাটাইজ ধারণা। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। সব রফতানিকারকদের একই ধরনের নীতি, সুযোগ এবং প্রণোদনা দেওয়ার পক্ষে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রফতানি বৃদ্ধি বিষয়ে আলোচনায় সংগঠনটির সভাপতি বলেছেন, অনেক খাত দিনের পর দিন প্রণোদনা পাচ্ছে। অসংগঠিত বা ছোট উদ্যোক্তাদের কথা নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছায় না। রফতানি বাজার বড় করতে বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলো তৎপরতা মূল্যায়নের পরামর্শ দেয় এফবিসিসিআই এর উপদেষ্টা পরিষদ। রেজভিন হাউসের রিপোর্ট। নতুন নতুন বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি উৎসাহিত করতে উদ্যোক্তাদের নগদ সহায়তা দিয়ে থাকে সরকার। এই মুহূর্তে 47 ধরনের পণ্য 1 থেকে 20% হারে এই প্রণোদনা পেয়ে থাকে। চলতি অর্থ বছরে বাজেটে প্রণোদনা দিতে 10,385 কোটি টাকা রাখা আছে। এফবিসিসিআই এর আয়োজনে রপ্তানি বৈচিত্র্যকরণ এবং প্রণোদনা বিষয়ে ওয়েবিনারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। যখন স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাব, তখন কিন্তু আমরা এখন যে প্রেফারেন্স পাচ্ছি, বিভিন্ন মার্কেটে জিরো ডিউটি দিয়ে পাঠাচ্ছি, এটি কিন্তু আর থাকবে না। আমাদের এই ইনসেন্টিভ বেস যে উৎপাদন কাঠামো, এখান থেকে বেরিয়ে এসে প্রোডাক্টিভিটি বেসড একটা উৎপাদন কাঠামোতে আমাদের শিফট করতে হবে, এটার কোনো বিকল্প নেই। এই যে অ্যাডভান্সড এগ্রিকালচার, এই কারণে আপনি কালবাজে পরশু এগ্রিকালচারে ইনভেস্টমেন্টে আসবে, কিন্তু দেরি করে ফেলছে। এই বাজারটা পৃথিবীর অন্যান্য দেশ নিয়ে যাচ্ছে, আমি গুরুত্ব দিচ্ছি ওই জায়গায়। আপনি যদি এগ্রিকালচারের এই সেক্টরটাকে ধরতে চান, তাহলে দিস ইজ দ্য টাইম, চলে যাচ্ছে হাত থেকে। কারণ দুটো জিনিস, আইসিটি অ্যান্ড এগ্রিকালচার, দুটো একসাথে মিলছে। এটার ফলে যেটা হয়েছে, এখানে ইনভেস্টমেন্টে কোনো লস নাই। রপ্তানির জন্য সব সেক্টরকে বন্ডের ওয়্যারহাউস ফ্যাসিলিটিস দেওয়া উচিত। এলডিসি গ্রাজুয়েশনের আগে আরো 5 বছর সময় আছে, সেই সময়টাকে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। কাজে আমি বলবো বাংলাদেশে এখন একটা রপ্তানি নীতি হওয়া উচিত এই পরবর্তী 5 বছরের জন্য। এফবিসিসিআই সভাপতি জানালেন, সবার মতামত নিয়ে রপ্তানি বহুমুখীকরণ এবং প্রণোদনা বিষয়ে সুপারিশ চূড়ান্ত করা হবে। আমরা সকল সুযোগ যদি সব এক্সপোর্টারকে দিয়ে দিই, তাইলে আমাদের এক্সপোর্ট বাস্কেটটা অটোমেটিকলি কিন্তু বাড়বে। ইন্টারমিনিস্ট্রিয়াল যে কানেক্টিভিটি, খুবই খারাপ অবস্থা। আবার শিল্প মন্ত্রণালয়ের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে এনবিআর এর সাথে অন্যান্য মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি, এই যে সমন্বিত একটা কম্প্রিহেনসিভ জিনিস হওয়া দরকার, এটা কিন্তু ভুলে যায়। চলতি অর্থ বছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $51 বিলিয়ন। এর মধ্যে পণ্য বিক্রি থেকে 43.5 বিলিয়ন আর সেবা বিক্রি করে $7.5 বিলিয়ন আয় হবে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে শোকের মাস আগস্ট। পঁচাত্তরের 15 আগস্ট নৃশংস হত্যাকাণ্ডের শিকার শেখ কামালের জন্মবার্ষিকী আজ। একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিক, ক্রীড়া সংগঠক এবং শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে দীপ্ত পদচারণার মাধ্যমে আপন আলোয় উদ্ভাসিত ছিলেন শেখ কামাল। নীলাদ্রি শেখরের রিপোর্ট। নদীর তীর ঘেঁষা তাল, তমাল আর হিজল গাছের সবুজ সমারোহে ছবির মতো গ্রাম টুঙ্গিপাড়ায় 1949 সালের 5 আগস্ট শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ঘর আলো করে এসেছিলেন শেখ কামাল। কৃতিত্বের সঙ্গে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত শেখ কামাল 6 দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, 11 দফা এবং
অসহযোগ আন্দোলনে রেখেছিলেন সক্রিয় ভূমিকা। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ৭১-এর মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর থেকে চৌকস ও মেধাবী যে ৬১ জনকে জেন্টলম্যান ক্যাডেট নির্বাচিত করা হয়, শেখ কামাল ছিলেন তাদেরই একজন। আমরা যখন প্রশিক্ষণের জন্য যাই, বিভিন্ন ক্যাম্প থেকে গেছি, বিভিন্ন সেক্টর থেকে গেছি, তো ওখানে যেহেতু আমরা শেখ কামালকে দেখে হতবাক যে শেখ কামাল এখানে একে তো সে রাষ্ট্রপতির ছেলে, সে আমাদের সাথে সাধারণ ক্যাডেট রূপে প্রশিক্ষণ নেবে, এত কষ্টের প্রশিক্ষণ। ক্রীড়া সংগঠক শেখ কামাল তরুণ সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে প্রতিষ্ঠা করেছিলেন আবাহনী ক্রীড়া চক্র। উন্নত প্রশিক্ষণের জন্য প্রথম বিদেশি কোচ এনেছিলেন তিনি। তার স্বপ্নকে যদি বাস্তবায়িত করতে হয়, ক্রীড়াঙ্গনে আরো আমাদেরকে সময় দিতে হবে। আমরা কিন্তু এখন এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিছুটা সফল হয়েছে, কিন্তু কিছুটা এখনো ব্যর্থতা রয়েছে। তো আশা করি যদি আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করি, তাহলে শেখ কামালের স্বপ্ন ইনশাআল্লাহ আমরা বাস্তব করতে সক্ষম হব। শুধু ক্রীড়া নয়, সংস্কৃতি জগতেও এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে স্বাক্ষর রেখেছিলেন শেখ কামাল। ছায়ানটের ছাত্র ছিলেন শেখ কামাল, যিনি একাধারে গান গাইতেন এবং সেতার বাজাতেন। প্রতিভা স্বাক্ষর রেখে অভিনয় করেছিলেন ফেরদৌসী মজুমদার, আনোয়ারার মতো অভিনয় শিল্পীদের সঙ্গে। ১৯৭৫ সালের ১৪ জুলাই ক্রীড়াবিদ সুলতানা খুকির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শেখ কামাল। বিয়ের ১ মাসের মাথায় ১৫ই আগস্ট বিপদগামী সেনা সদস্যদের হাতে নিহত হন শেখ কামাল সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের ১৮ জন সদস্য। দেশ হারায় বঙ্গবন্ধুর হাত ধরে গড়ে ওঠা এক সব্যসাচী নেতৃত্ব। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। শেখ কামালের আদর্শ ধারণ করে তরুণ সমাজকে দেশের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা বলেন, বঙ্গবন্ধু পরিবারের নাম ভাঙিয়ে যারা দলের সুনাম নষ্ট করছে তাদের দল থেকে বহিষ্কার করতে হবে। জাকি আক্তারের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। পরে বনানী কবরস্থানে শেখ কামালের কবরে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারাও শেখ কামাল সহ ১৫ই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যুব সমাজকে শেখ কামালের আদর্শ অনুসরণ করতে বলেন। শেখ কামালের সৃজনশীল প্রতিভা, তার সৃজনশীল কীর্তি আজকের বাংলাদেশের লক্ষ কোটি তরুণের অন্তরে প্রেরণার প্রদীপ্ত প্রজ্বলিত শিক্ষা হিসাবে যুগে যুগে প্রেরণা যোগাবে, এটাই আমাদের প্রত্যাশা। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ শেখ কামালের জন্মদিনে আলোচনার আয়োজন করে। একটা তরুণ ছিল, একটা কিশোর ছিল, তাকে আমরা আলছি নির্মম নিষ্ঠুরভাবে বর্বরচিত স্বাধীনতা বিরোধী শক্তি পাকিস্তানের দোসররা তাকে হত্যা করেছে। যারা আওয়ামী লীগের গায়ে কালিমা লেপন করতে চাচ্ছে, যারা আওয়ামী লীগের নামে ভুয়া সংগঠন করে কার্ড ছাপিয়ে প্যান্ট ছাপিয়ে অর্থবিত্ত করতে চাচ্ছে, তাদেরকে কঠোর হচ্ছে আপনারা যারা এই মহানগরের নেতৃবৃন্দ আছেন, আইন শৃঙ্খলা বাহিনী এককভাবে করতে হবে না, দল হিসাবে আমাদেরকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। যারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ না করে দলকে কলঙ্কিত করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। দর্শক, খেলাধুলার সব আপডেট নিয়ে আজ আই স্পোর্টসে আছেন আরিফ চৌধুরী। যাচ্ছি তার কাছে। আরিফ। ধন্যবাদ রিদিতা, স্বাগত আজকের আই স্পোর্টসে। আর শুরুতেই বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজ প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো কোনো সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। 5 ম্যাচ টি-20 সিরিজের বাকি 3 ম্যাচের একটিতে জিতলেই অজিদের বিপক্ষে ট্রফি জয়ের উল্লাস করবে স্বাগতিকরা। এমন সমীকরণের তৃতীয় ম্যাচের আগের দিন বাংলাদেশ পূর্ণাঙ্গ বিশ্রামে কাটালেও অনুশীলন করেছে অস্ট্রেলিয়া। আদিল আহমেদ শানের কাছে বিস্তারিত। The ramp shot
24 ঘন্টার ব্যবধানে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচ সিরিজের প্রথম 2 টি20 জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ। বাকি 3 ম্যাচের একটি জিতলেই যে কোনো ফরম্যাটে অজিদের বিপক্ষে প্রথম সিরিজ জিতবে টাইগাররা। ক্লান্তি আর ধকল কাটাতেই তৃতীয় টি20-র আগে পূর্ণাঙ্গ বিশ্রাম মাহমুদুল্লাহদের। তবে প্রতি ম্যাচ জয়ের জন্যই আলাদা পরিকল্পনা টাইগারদের। আলহামদুলিল্লাহ আমাদের লাস্ট কয়েকটা সিরিজ মিলে ফিল্ডিংটা খুব ভালোই হইতেছে, কম্বিনেশনটা খুব ভালো হইতেছে, যেহেতু সাকিব ভাই রিয়াদ ভাই আছে, তৃতীয় টি20 আছে, তো ওইটা নিয়ে সবাই ফোকাস করতেছি। দেন একটার পর একটা আগাবো। জাস্ট হোপফুলি আমরা পুরো টুর্নামেন্টটা যদি খুব ভালোভাবে শেষ করি এবং সিরিজটা ইনশাল্লাহ জিততে পারি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে দিন শেষে। ব্যতিক্রম ছিল সফরকারী অজিরা। ছোট দল নিয়ে মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুশীলন ম্যাথিউ ওয়েড দলের। ওয়ার্নার, স্মিথ, ফিঞ্চদের মতো হার্ড হিটারদের ছাড়া টাইগার স্পিনার আর মুস্তাফিজদের বোলিং তোপে মিরপুরের উইকেটে ধুঁকছে অজিদের ব্যাটিং লাইন আপ। মিচেল মার্শ ছাড়া এখন পর্যন্ত 20-এর অধিক রান করা একমাত্র ব্যাটসম্যান মোইসেস হেনরিকুয়েস। সিরিজ বাঁচাতে একাদশে পরিবর্তন নিয়েও ভাবছে সফরকারী টিম ম্যানেজমেন্ট। আমাদের হাতে এখন বেশ কিছু অপশন রয়েছে। বোলাররা তাদের কাজটা ভালোভাবেই করেছে। ব্যাটিংয়ে এক ম্যাচে টপ অর্ডার আর অন্য ম্যাচে নিচের সারির ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে। আশা করি পরের ম্যাচে আমরা সব কাটিয়ে উঠব। শেরি বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ অস্ট্রেলিয়া তৃতীয় টি20টি শুরু হবে শুক্রবার সন্ধ্যা 6টায়। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। 5 ম্যাচের সিরিজে 2-0-তে পিছিয়ে, অথচ ক্রিকেটের মহাপরাক্রমশালী অজিরা সিরিজটিকে অতটা গুরুত্বই দেয়নি আগে, যে কারণে খোদ অস্ট্রেলিয়ার গণমাধ্যমেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার কার্যক্রম। রিপোর্টে বিস্তারিত। যেখানে এর আগে অস্ট্রেলিয়ার সাথে কখনোই কোনো টি20তে জিতেনি বাংলাদেশ, সেখানে 24 ঘন্টা পেরোনোর আগেই টাইগারদের ডাবল স্ট্রাইক। দুটো ম্যাচেই ব্যাটে বলে ব্যক্তিগত কোনো আহামরি পারফরমেন্স নেই, তবে ম্যাচ জয় মামুলি হয়ে গেছে বাংলাদেশের টিম পারফরমেন্সে। অজিরা যদি তাদের বলে নিজেরা খর্বশক্তির, তাহলে বাংলাদেশের তো দলে নেই তামিম মুশফিক, আর তাদের না থাকাটাও যেন তারুণ্যের জন্য বড় এক সুযোগ, যার মঞ্চায়ন প্রতি ম্যাচে হচ্ছে শেরে বাংলায়। দুজনের প্ল্যান ছিল যে আমরা উইকেট দিব না, উইকেট না দিয়ে জাস্ট বল টু বল তখন রান দরকার ছিল, তো উইকেট না দিয়ে কিভাবে রান করা যায় সেই চেষ্টাই করছিলাম। পরাশক্তি অজিদের সাথে এভাবে সিরিজটা শুরু হবে তা হয়তো কল্পনাতেও ছিল না, তবে এখন পাল্টে গেছে সব। টাইগারদের চিন্তা চেতনায় ঢুকে পড়েছে সিরিজ জয়ের মানসিকতা। আপাতত আমাদের চিন্তা থাকবে অবশ্যই সামনের ম্যাচটা যাতে ভালো খেলে সামনের ম্যাচটা জিততে পারি, আর জিততে পারলে অবশ্যই সিরিজটা তো আমাদের পক্ষেই আসবে, তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সামনের ম্যাচটাও জেতার। প্রথম 2 ম্যাচের ফলাফলে দল হিসেবে যাচ্ছে তাই পারফরম্যান্স। ঘরে বাইরে ব্যাপক সমালোচনার মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হলেও অজি টিমের এমন বাজেভাবে হার সেখানকার সবগুলো গণমাধ্যম ধুয়ে দিচ্ছে তাদের। অজিরা অবশ্য টাইগারদের কৌশল বিশ্লেষণে ব্যস্ত। And I think it really challenges your discipline. I think in Australia we have a style of cricket where we like to hit the ball. We like the ball coming onto the bat and we like to hit over the infield particularly, but as we've seen on this wicket that is really difficult to do. একদিন বিরতি দিয়ে শুক্রবার শেরে বাংলায় হবে দু দলের তৃতীয় টি20। এবার অলিম্পিক প্রসঙ্গ। টোকিও অলিম্পিকের ডাইভিংয়ে পারফেক্ট 10-এর অবিস্মরণীয় সাফল্যে স্বর্ণপদক জিতে তাক লাগিয়ে দিয়েছেন 14 বছর বয়সী চীনা কিশোরী কুয়ান হাংচেন। ছেলেদের শটপুটে রিও অলিম্পিকের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন রায়ান ক্রুজার। ছেলেদের হকিতে 41 বছর পর অলিম্পিক পদক পেয়েছে 8 বারের স্বর্ণজয়ী ভারত। সাইদ রহমান শামীমের রিপোর্টে বিস্তারিত। 76-এর মন্ট্রিয়াল অলিম্পিক্সের জিমন্যাস্টিক্সে রোমানিয়ার 14 বছর কার্যক্রম পরিচালনার আহ্বান জানান সেনাবাহিনী প্রধান। শুধু আমরা সৌন্দর্য বর্ধক গাছের ভিতরে সীমাবদ্ধ থাকবো না, আমরা ফল এবং ঔষধি গাছও আমরা লাগাতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমাদের ন্যাশনাল গ্রস প্রোডাকশনে এই জিনিসটা, এই উৎপাদনটা ডাইরেক্টলি যোগ হবে। অশোক লেলান রিফাত অটোস বেরোতে যাচ্ছে। বিরতি পর অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরবো। আবারও আমন্ত্রণ।
অভিনয় মডেলিং এর আড়ালে অনৈতিক কাজ করলে দায় এড়ানো যাবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বঙ্গবন্ধুর বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মদিনে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, শেখ কামালকে হত্যা করার মধ্য দিয়ে ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন সহ দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ভ্যাকসিনের বুস্টার ডোজ স্থগিত করার আহ্বান জানিয়ে দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধনী দেশগুলো বুস্টার ডোজ স্থগিত রাখলে বিশ্বের অন্যান্য দেশগুলো 10% মানুষের টিকা নিশ্চিত হবে জানান সংস্থাটির প্রধান। তবে সংস্থাটি তোয়াক্কা না করে ঝুঁকিপূর্ণদের ভ্যাকসিনের বুস্টার ডোজ দেবে ফ্রান্স, জার্মানি এবং ইসরায়েল। দীর্ঘদিন নিষেধাজ্ঞা শেষে বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। লাদাখের দুর্গম পার্বত্য অঞ্চলে বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক নির্মাণ করেছে ভারত। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 19,300 ফুট উঁচুতে সড়ক নির্মাণ করে ভারত এই রেকর্ড গড়েছে। এতদিন সবচেয়ে উঁচু সড়কের রেকর্ডটি ছিল ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়ার, যা সমুদ্র পৃষ্ঠ থেকে 18,953 ফুট উঁচুতে ছিল। এভারেস্টের বেস ক্যাম্পের চেয়ে বেশি উচ্চতায় লাদাখের সড়কটি নির্মাণ করা হয়েছে। এটি ব্যবহার করে সহজে ও কম সময়ে লেহ থেকে চুমার সেক্টরের গুরুত্বপূর্ণ শহরগুলোতে যাওয়া যাবে। অর্থনীতি সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসি সূচক 60 পয়েন্ট বেড়ে 6,596 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 374টি কোম্পানি, 2,511 কোটি 66 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 197 কোটি 17 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 242টির, কমেছে 103টির এবং অপরিবর্তিত রয়েছে 29টি কোম্পানির শেয়ারের দাম। ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজনে মহানগরীর কুমারপাড়ায় বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতাও 4 নেতার প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন। সে সময় ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তার রেনী, সাধারণ সম্পাদক ডব্লিউ সরকার এবং অন্যরা। মহানগরের অলঙ্কার মোড়ে একটি হল রুমে জেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল সরকার, সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারা এবং অন্যরা। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। ভরা বর্ষা মৌসুমে প্রয়োজনীয় বৃষ্টি না হওয়ায় কুড়িগ্রামে বিলম্বিত হচ্ছে আমন আবাদ। এদিকে বৃষ্টির অপেক্ষায় না থেকে সম্পূরক সেচের মাধ্যমে নির্দিষ্ট সময়ে চারা রোপণের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। আষাঢ় পেরিয়ে শ্রাবণ মাসও প্রায় শেষ, তবুও কুড়িগ্রামে বৃষ্টির দেখা নেই। এই অবস্থায় বৃষ্টি নির্ভর আমন ধান রোপণ নিয়ে কুড়িগ্রামের চাষিরা মহা দুশ্চিন্তায় পড়েছে। অনেকে শ্যালো মেশিন ও মোটর চালিত পাম্পে সেচ দিয়ে চারা লাগানো শুরু করলেও অনেক চাষি বাড়তি খরচ বহন করতে না পারায় বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে। আগে তো বৃষ্টির পানি দিয়ে হয়তো খরচ কম লাগতো, এখন মনে করেন পানিও কেনা, সবই মনে করেন কেনা। শ্যালো দিয়ে পানি নিবেন, তেল কিনে আনি, যে কামলার দাম এইভাবে আবাদ করে পোষাবে আমার। করোনা পরিস্থিতিতে খাদ্য উৎপাদন বাড়াতে গত বছরের চেয়ে এবার বেশি জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা রয়েছে। জমি বৃষ্টি গাছতেছি না, তেল নাই, টাকা পয়সা শর্ট, পানি নিবেন লাগছি,
120 টাকা ঘন্টা। প্রকৃতির এই বিরূপ আচরণের মধ্যে ধান আবাদ শুরু হলেও শেষ সময় বন্যার আশঙ্কা করছে কৃষি বিভাগ। খরা অবস্থায় বিরাজমান থাকার কারণে সম্পূরক সেচ এবং সেচ যন্ত্র ব্যবহার করে আমাদের রোপণের জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে এবং সেই অনুযায়ী আমাদের রোপণ কাজ এগিয়ে চলছে। গত মৌসুমে জেলায় 1,18,000 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছিল। এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,20,000 হেক্টর জমিতে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শরীয়তপুরে পদ্মা নদীর 16 কিলোমিটার জুড়ে ভাঙন চলছে। এবারের বর্ষায় জাজিরার 5টি ইউনিয়নে 50টিরও বেশি পরিবার গৃহহীন হয়েছে। পদ্মায় চলে গেছে বসত ভিটা, আবাদি জমি এবং নানান স্থাপনা। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। 2018 সালে শুরু হওয়া পদ্মার ডানতির রক্ষা বাঁধ ও পদ্মা সেতুর নদী শাসনে 12.3 কিলোমিটার এলাকা সুরক্ষিত হয়েছে। তবে পদ্মা সেতুর 0 পয়েন্ট থেকে ডানতির রক্ষা বাঁধের পশ্চিম প্রান্ত পর্যন্ত এখনো অরক্ষিত। এবারের বর্ষায় জাজিরা উপজেলা সদর, পূর্ব নাউডুবা, কুন্ডের চর, বড়কান্দি ও বিলাসপুর ইউনিয়নে ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো মানুষ। দেড় মাস ধরে ভাঙন চলতেছে। বিশেষ করে এটা বাড়িঘর লেগে গেছে। যদি নদীর লাইন এরকম পরিমাণ থাকতো, বাড়িঘর লয়ে সরে যাওয়া লাগতো না। আর শুরু হওয়ার পরে এখন আমরা বাড়িঘর সরাই নিয়ে গেছি, ভাঙতেছে। আমার এই দাবি, এই জায়গাটু আমাদের জরুরি ভিত্তিতে বেরিবাদ দেওয়ার দরকার। বিস্কুটটা বাড়ি নদী বিলীন করে নিয়ে গেছে, আর শত শত বাড়ি নদী ভাঙন ঝুঁকির মুখে। ঈদের আগে তোরে ভাঙন আরম্ভ করছে, কিছু কিছু ভাঙছে, ঘর দুয়ার ভাঙছে, কিছু কিছু এখন ভাঙার অবস্থায়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে জাজিরায় স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়টি পরিকল্পনাধীন। ডিপিপি অনুমোদন হলে পরে পর্যায়ক্রমে মাঝির ঘাট অর্থাৎ পদ্মা সেতুর ডাউন থেকে আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের আপ 16 কিলোমিটার অংশে যে আনপ্রোটেক্টেড ল্যান্ড আছে সেই অংশে আমরা পর্যায়ক্রমে নদী ভাঙন থেকে মুক্ত করতে পারবো। ইমার্জেন্সি কাজ চলছে। আমি আগেও আপনাদের বলেছি, একেবারে নড়িয়া থেকে পদ্মা সেতু পর্যন্ত আমরা স্থায়ী প্রকল্প করব পর্যায়ক্রমিকভাবে। স্থায়ী বাঁধের আওতায় আনার দাবি জানিয়েছেন ভাঙন কবলিতরা। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। এবারে ধামাকা shopping.com তথ্য প্রযুক্তি সংবাদ। নতুন ফিচারের পরীক্ষা চালিয়েছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। নতুন ফিচারে টিকটকের স্টোরিতে দেওয়া ভিডিও 24 ঘন্টা পর মুছে যাবে। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের স্টোরিতেও একই রকম ফিচার রয়েছে। টিকটকের সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট ম্যাট নাভারার টুইটের পর বিষয়টি আলোচনায় আসে। গতকাল হোয়াটসঅ্যাপের ভ্যানিশ ফিচার চালুর ঘোষণার পর একই ধরনের ফিচারের পরীক্ষার কথা জানালো টিকটক। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। খুচরা পর্যায়ে ভ্যাট সংগ্রহের তৎপরতা বাড়াতে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ক্রেতাদের ভ্যাট প্রদানে উৎসাহিত করতে ইউএফডিএমএস থেকে ইস্যু করা চালানোর ভিত্তিতে লটারি ড্র অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে খুচরাভাবে ভ্যাট সংগ্রহ আরো গতিশীল হবে। লটারিতে 1 লাখ থেকে 10,000 টাকা পর্যন্ত 101টি পুরস্কার রয়েছে। আবার অশোক লেনারি ফাতোটুস বিরতি, ফিরে এসে যা দেখবেন। 24 ঘন্টায় রাজধানীতে 2 শতাধিক ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি। প্রকোপ কমাতে ঢাকা উত্তর সিটি মেয়রের সচেতনতামূলক প্রচার অভিযান। আজকের ইন্টারভিউতে নতুন ফ্যাক্টরি ম্যানেজার পেয়ে গেলে ভালো। পাবে। আমার উজ্জ্বলতা, আমার পরিচয়। বাবা স্ট্যাচু আগে লাইফ বয়, তারপর আদর। দেখো এখানে ভাইরাস থাকতে পারে, যা যেতে পারে মাটির পরশে।
টোকিও অলিম্পিকের পদক তালিকায় আধিপত্য ধরে রেখেছে চীন। 14তম দিন শেষে 34 স্বর্ণ নিয়ে টেবিলে লিড দিচ্ছে চীনারা। 24 রৌপ্য, 16 ব্রোঞ্জ সহ চীনের মোট পদক সংখ্যা 74। 14তম দিনে 2টি করে স্বর্ণ ও রৌপ্য জিতেছে চীনারা। স্বর্ণ জয় তালিকার 2 নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশ খানিকটা এগিয়ে আছে চীন, কিন্তু পদক সংখ্যায় চীনের চেয়ে এগিয়ে মার্কিনরা। 29 স্বর্ণ, 35 রৌপ্য ও 27 ব্রোঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্রের মোট পদক সংখ্যা 91টি। 14তম দিনে এসে যুক্তরাষ্ট্র 14টি পদক জিতে নিয়েছে। স্বাগতিক জাপান 22 স্বর্ণ সহ 46টি পদক নিয়ে আছে তালিকা 3 নম্বরে। সেরা 5-এর অন্য 2 দল অস্ট্রেলিয়া ও রাশিয়া। অস্ট্রেলিয়া 17টি ও রাশিয়া 16টি করে স্বর্ণ জিতেছে। গ্রেট ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও ইটালিও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছে। সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো আরো একবার। দেশে করোনায় সবচেয়ে বেশি 264 জনের মৃত্যু। গণটিকাদান 1 সপ্তাহ পিছিয়ে শুরু 14 আগস্ট ও কোভ্যাক্স থেকে আসছে আরো 1 কোটি ডোজ। আগস্টের নৃশংস হত্যাকাণ্ড না হলে দেশ আরো এগিয়ে যেত বললেন প্রধানমন্ত্রী। শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান। চিত্রনায়িকা পরিমণি ও চলচ্চিত্র প্রযোজক রাজ 4 দিনের রিমান্ডে। আইন এবং অপরাধ বিশেষজ্ঞদের বিশ্লেষণে ভিন্নধর্মী বিবেচনার সুপারিশ। এবং সব রফতানিকারকদের সমান সুযোগ দেওয়ার পক্ষে এফবিসিসিআই। রফতানি বাজার বাড়াতে দূতাবাসগুলোর তৎপরতা মূল্যায়নের পরামর্শ। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ। এখন মোবাইল ব্যাংকিং এর চেয়েও কম খরচে লেনদেন করুন ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এ। নিজ আউটলেটে টাকা জমা, উত্তোলন একদম ফ্রি। একই টেরিটরির অন্য আউটলেটে জমা বা ফান্ড ট্রান্সফার 1000-এ মাত্র 1 টাকা এবং উত্তোলন 1000-এ মাত্র 2 টাকা। অন্য টেরিটরিতে জমা বা ফান্ড ট্রান্সফার 1000-এ মাত্র 2 টাকা এবং উত্তোলন 1000-এ মাত্র 4 টাকা। ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং। ব্যাংক এখন হাতের মুঠোয়। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। এখন মোবাইল ব্যাংকিং এর চেয়েও কম খরচে লেনদেন করুন ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এ। নিজ আউটলেটে টাকা জমা, উত্তোলন একদম ফ্রি। একই টেরিটরির অন্য আউটলেটে জমা বা ফান্ড ট্রান্সফার 1000-এ মাত্র 1 টাকা এবং উত্তোলন 1000-এ মাত্র 2 টাকা। অন্য টেরিটরিতে জমা বা ফান্ড ট্রান্সফার 1000-এ মাত্র 2 টাকা এবং উত্তোলন 1000-এ মাত্র 4 টাকা। ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং। ব্যাংক এখন হাতের মুঠোয়। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। আশক লাফতালা হায়াত মুরাদ, প্রেমের কোনো ভাষা নেই। এখন মোবাইল ব্যাংকিং এর চেয়েও কম খরচে লেনদেন করুন ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এ। নিজ আউটলেটে টাকা জমা, উত্তোলন একদম ফ্রি। একই টেরিটরির অন্য আউটলেটে জমা বা ফান্ড ট্রান্সফার 1000-এ মাত্র 1 টাকা এবং উত্তোলন 1000-এ মাত্র 2 টাকা। অন্য টেরিটরিতে জমা বা ফান্ড ট্রান্সফার 1000-এ মাত্র 2 টাকা এবং উত্তোলন 1000-এ মাত্র 4 টাকা। ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং। ব্যাংক এখন হাতের মুঠোয়। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। আপনারা দেখছেন চ্যানেল আই। চ্যানেল আই এর অনুষ্ঠান আয়োজনে এবারে রয়েছে জীববৈচিত্র্য এবং পরিবেশ নিয়ে অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। প্রকৃতি ও জীবন অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা এবং পরিচালনা করেছেন মুকিত মজুমদার বাবু। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2017-র এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুরুতেই আমাদের আগামী দিনের তরুণের এক পরিবেশনার মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরব আজকের এই বিশেষ অনুষ্ঠান। হাসিতে মুগ্ধতা, পাখির গানে গানে মুখরতা, আজ নদীর জোয়ারে বাঁধ ভাঙা ঢেউ। হেইয়া হো হেইয়া হো হেইয়া হো হেইয়া হো
স্বচ্ছতা আলো দেখায়, সবুজের স্নিগ্ধতা দোলা দিয়ে যায়। আজ ঝরনা নুপুর বাজে তালে তালে, ছন্দ সুরে জাগে প্রাণ, মানুষের হৃদয়ে ছড়িয়ে গেছে প্রকৃতি ও জীবনের গান। জ্যোৎস্নার বৃষ্টিতে স্বপ্ন ভেজায়, ফুলমলতা গাছে গভীর প্রণয়। আজ প্রকৃতির হাসিতে রোদ খেলে যায়, তুমি আমি মিলে করি স্নান, মানুষের হৃদয়ে ছড়িয়ে গেছে প্রকৃতি ও জীবনের গান। ফুলের হাসিতে মুগ্ধতা, পাখির গানে গানে মুখরতা। আজ নদীর জোয়ারে বাঁধ ভাঙা ঢেউ, বুক ভরা থই থই বান, মানুষের হৃদয়ে ছড়িয়ে গেছে প্রকৃতি ও জীবনের গান, মানুষের হৃদয়ে ছড়িয়ে গেছে প্রকৃতি ও জীবনের গান, মানুষের হৃদয়ে ছড়িয়ে গেছে প্রকৃতি ও জীবনের গান, মানুষের হৃদয়ে ছড়িয়ে গেছে প্রকৃতি ও জীবনের গান। সম্মানিত সুধী, আমরা এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তিনি শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ রায়, যিনি তার গান দিয়ে কোটি বাঙালিকে আজও জাগিয়ে রাখেন। তীর হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দেব, তীর হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দেব, আমরা কজন নবীন মাঝি কি হাল ধরেছি শক্ত করে রে, তীর হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দেব।